হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আজকে আবার চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। আজকে আমরা ইতিমধ্যে কিন্তু হিমু গল্পের 23টি পর্ব শেষ করেছি। আজকে আমরা 24 নম্বর পর্বটি পড়ব। তো সেইখানে দেখব যে রূপা রাশেদ সাহেবকে একটু করেছিলেন, তার আসল ঠিকানায় পৌঁছে দিয়েছিলেন কিনা, সেটাই আজকের পর্বে আমরা দেখব। আর একটা কথা না বললে নয়, আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কে হিমু গল্প উপন্যাসটি আগে পড়েছেন এবং পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলেন আমরা শুরু করে দিই আমাদের আজকের নতুন পর্বটি। আর আপনারা কত সাল থেকে বা কত আগে থেকে হিমু উপন্যাসটি পড়ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন। তো রাশেদ সাহেব, তো চলেন আমরা শুরু করতে। রাশেদ সাহেব চলে গেলেন। বাবা, তুমি খেতে চাইলে তোমার জন্য বানিয়ে দিই। মানে হচ্ছে রাশেদ সাহেব চলে গিয়েছিল গাড়ি, সে তখন রূপার বাবা এসেছিল, তখন রূপা বলছিল তোমার জন্য বানিয়ে দে। আমাকে কিছু না বলে চলে গেল। রূপা বলল তুমি ছিলে না, তুমি কখন ফিরবে তাও বলে যাওনি। টেবিলে খাবার দেওয়া আছে, খেতে এসো। আমি খাবো না। ইউ গট হেল্ড। আমার আর টগরের বাবার আজ একটা বিশেষ দিন ছিল, ম্যারেজ ডে। আমরা ঠিক করেছি দুইজনে গড়া দিনটি পালন করব। এটা তো করেছিলাম। রূপা খেতে বসেছে, পাশের আগ্রহে রূপার খাবার দেখছে। সে হঠাৎ রূপাকে চমকে দিয়ে হাসি মুখে বলল, ভুট্টা চইলা গেছে। রূপা বলল, ভালো খবর, চলে গেল কেন? ওনারে দেখা খুব রাগ হয়েছে, তারপর চলে গেছে। রাশেদ সাহেবকে দেখে রূপা বলল, ভয় পেয়ে চলে গেল কেন? উনি কি ভূতের ওঝা? মদিনা জবাব দিল না। রূপা নিঃশব্দে খাবার শেষ করলো, হাত ধুতে ধুতে বলল, তুমি বলেছিলে উনি হাসপাতালে। কাকতালীয়ভাবে তাকে হাসপাতালে পাওয়া গেল। এ থেকে প্রমাণিত হয় না যে তুমি ভবিষ্যৎ বলতে পারো। আমার কাছে অনেকবার মনে হয়েছে আজ সুলতান চাষা আসবেন, তিনি এসেছেন, তাতে প্রমাণিত হয় না যে আমি ভবিষ্যৎ বলতে পারি। বুঝেছো? তুমি কি বলতে পারবে রাশেদ সাহেব এখন কোথায় আছেন? জি, আমি হঠাৎ হঠাৎ বলতে পারি, সব সময় বলতে পারি না। একটা মেয়ে আয়শা আমারে যখন বলে তখন বলতে পারি। মেয়েটা পানিতে থাকে, জলকন্যা। জানি না আফা। শোনো মদিনা, যারা মৃগী রোগী তাদের কখনো অ্যাটাক হয়, অর্থাৎ অজ্ঞান হয়ে পড়ে, ফিটের মতো হয়। তখন তারা অনেক কিছু দেখে। আমার নিজের ধারণা তোমার এই রোগ আছে। আমাকে মনে করিয়ে দিবেন, কাল ডাক্তারের কাছে নিয়ে যাব।
জি, আচ্ছা, কাল তোমাকে স্কুলে ভর্তি করিয়ে দেব। আভা, মেয়েটা শৈল নাই, খালি মাথা, মাথা ভর্তি চুল, চোখের মনি অনেক সাদা, অনেক বড়, এবং সাদা অংশ নাই বললেই চলে। কোন মেয়ে যে আমারে ঘটনা বলে? রূপা বলল, কাল তোমাকে যখন ডাক্তারের কাছে নিয়ে যাব তখন তাকে এই সব বলবে। তোমাকে এই সব বলার দরকার নাই। টিভিটা ছাড়, আমার ঘুম কেটে গেছে, কিছুক্ষণ টিভি দেখব। ন্যাশনাল জিওগ্রাফি মঙ্গল গ্রহের পানির সম্ভাবনা নিয়ে ছবি দেখাচ্ছে। রূপা আগ্রহ নিয়ে দেখছে। কম্পিউটার গ্রাফিক্সের তৈরি করা মঙ্গল গ্রহে কিছু কাল্পনিক ছবি দেখালো। লাল পাহাড়ের দেশে দুটি চাঁদ উঠেছে, জ্যোৎস্নার কি অপূর্ব খেলা। রূপা ঠিক করে ফেলেছে তার পরবর্তী ছবির নাম মঙ্গল গ্রহের জ্যোৎস্না। ডাক্তার কথা বলেছেন শ্রোতা রূপা। মদিনাকে পাশের কামরায় রাখা হয়েছে। ডাক্তার মধ্যবয়স্ক, সাইকিয়াট্রিস্ট, পেশাগত কারণে প্রচুর কথা বলে। উনি তার ব্যতিক্রম না, এক নজরে কথা বলে যাচ্ছেন। রূপা মন দিয়ে শুনছে। ডাক্তার ভদ্রলোক কথা বলে আরাম পাচ্ছে, তাও বোঝা যাচ্ছে। মদিনা মেয়েটিকে সামান্য নিউরো ট্রান্সমিটার বিকার বলা যেতে পারে। তার রক্তের হিমোগ্লোবিন আশঙ্কাজনকভাবে কম। হিমোগ্লোবিনের প্রধান কাজ শরীরের অক্সিজেন সরবরাহ করা। এই অক্সিজেনকে 70 ভাগ বেশি প্রয়োজন হয় মস্তিষ্কে। মস্তিষ্ক যখন অক্সিজেন কম পায় তখন সে অদ্ভুত সব জিনিস দেখে, অদ্ভুত শব্দ শোনে। যারা এভারেস্টের চূড়ায় ওঠেন তারা অক্সিজেনের বোতল নিয়ে ওঠেন। যখন বোতলের অক্সিজেন শেষ হয়ে যায় তখন শুরু হয় অক্সিজেন ডিপ্রাইভেশন ও হ্যালুসিনেশন। প্রায় সবাই বলেছেন 28,000 ফুট উচ্চতায় তারা উড়ন্ত মানুষ দেখেছেন। আশেপাশে অদ্ভুত জন্তু জানোয়ার দেখেছেন। তারা মানুষের ভাষা কথা বলে। এমনকি এভারেস্ট অভিধান নিয়ে লেখা ইনটু 10 ইয়ার বইটি পড়েছে। লেখকের নাম জন কারকুয়ার। রূপা বলল, না, বইটি হ্যালুসিনেশনের কথা বলা আছে। এভারেস্ট অভিযানের 28,000 ফুট উচ্চতায় ওঠার পর না হয় মদিনা মেয়েটি তাই হচ্ছে। সে একবার পানিতে ডুবে গেলে মস্তিষ্ক অক্সিজেনের সাপ্লাই বন্ধ হয়। হ্যালুসিনেশনের শুরু হয় দেখলেই একটা মানুষের মুখ দেখতে পায়। তারপর যতবার অক্সিজেনের ঘাটতি হয় ততবারই সে মেয়েটিকে দেখে। মাসের কিছুদিন মেয়ের শরীরের রক্ত কমে যায়। আমি নিশ্চিত মদিনা ওই সময়ই ভবিষ্যৎ দেখার কথা বলে। ডাক্তার দম নেওয়ার জন্য থামলেন। রূপা বলল, আমাদের রোগীর করণীয় কি? ডাক্তার বললেন, আপনাদের কিছু করণীয় নেই। আমি ওষুধ দিচ্ছি, ভিটামিন দিচ্ছি, আয়রন ট্যাবলেট দিচ্ছি। আপনার মদিনার কথা কোনো রকম গুরুত্ব দেবেন না। তার কথার গুরুত্ব দেবার অর্থ তাকে উৎসাহিত করা। যত বেশি তাকে উৎসাহিত হবে এই ধরনের আজগুবি কথা সে তত বেশি বলবে। তাই কড়া ঘুমের ওষুধ দিচ্ছি। মেয়েটা ভালো ঘুম দরকার। সে বলেছে রাতে তার ঘুম হয় না। মেয়েটি ব্রেনে একটা সিটি স্ক্যান করবেন। ব্রেনে কোনো অস্বাভাবিকতা থাকলে এতে ধরা পড়বে। ব্রেন টিউমার এমন সমস্যা হয়। টিউমারে থাকলে সিটি স্ক্যান ধরা পড়বে। আপনি সিটি স্ক্যান করাতে বললে করব। বেশি খরচ পড়বে? একটা কাজের মেয়ের পেছনে এত টাকা খরচ করবেন? হ্যাঁ, করব। তাহলে সিটি স্ক্যান করান। এর রিপোর্ট আমাকে দেখাবেন একজন নিউরোলজিস্টকে। আমি তার নাম লিখে দিচ্ছি। ওষুধগুলো আগে শুরু না করে সিটি স্ক্যান রিপোর্ট দেখার পর শুরু করবেন। রূপা উঠে যাচ্ছিল। ডাক্তার বলল, চা খান, চা খেয়ে তারপর যাবেন। আপনার সঙ্গে কথা বলে আরাম পেয়েছি। বেশিরভাগ সময় আমি কথা বলা আরাম পাই না। আপনার কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করুন। রোগীর বিষয়ে প্রশ্নের উত্তর দিতে আমার ভালো লাগে। রূপা বলল,
কিছু কিছু মানুষ আছে যারা দাবি করে যে ভবিষ্যৎ দেখতে পায়। তাদের সবারই কি হ্যালুসিনেশনের সমস্যা? অবশ্যই। তাদের বলা ভবিষ্যৎ যদিও মিলে যায়, তারা ব্যাখ্যা কি? দুই একটা হয়তো মিলে, কাকতালীয়ভাবে মিলে। যেটা মিলে যায় সেটাই আমরা মনে রাখি, যেগুলো মিলে না সেগুলো আমরা মনে রাখি না। মিগি রোগ কি নিশ্চয় জানেন? রূপা বলল, জানি। মিগি ও অ্যালোপ্যাথিক শব্দটা একই গ্রিক শব্দ অ্যালোপ্যাথিস থেকে এসেছে, যার অর্থ ভরা করা ও অদৃশ্যতার বা দেবতার ভয় করলে এই রোগ হয় বলে ভাবা হতো। মৃত রোগীর ক্ষেত্রে এটাকে সময় রোগী ভবিষ্যৎ বলা হয়। অনেক কিছুই দেখে সবাই মস্তিষ্কের ভেতর। মদিনা সিটি স্ক্যান রিপোর্ট ব্রেনের ফ্যাক্ট লেভেল একটি টিউমার পাওয়া গেছে। টিউমার ভেন্টিগ্রো হওয়ার সম্ভাবনা। নিউরোলজিস্ট বলেছেন অবিলম্বে ফ্যাক্ট ল্যাবরেটরি করা প্রয়োজন। রূপা এই খবর মদিনাকে দিল না, তার বাবা মাকে জানালো। মদিনা রাতে ঘুমাতে গেছে। রূপা বলল, নীল 2টা ট্যাবলেট খাওয়ার আগে খেয়েছো? মদিনা হ্যাঁ। সূচক কথা নাড়ালো। ভূত যেটা চলে গেছে সেটা কি ফিরে এসেছে? না। আরাম করে ঘুমাও। মদিনা কিছুক্ষণ স্বরূপে বলল, আমার কাছে পাঠাই দেন আপা, আমি বেশি দিন বাঁচুম না। কে বলেছে? দিঘির পানিতে যে মেয়ে দেখা দিয়েছিল সেই মেয়েটা। জি আপা, ভুয়া মেয়েটার কথা। জি আপা, ভুয়া মেয়েটার কথা ভুলে যাও, তুমি অনেক দিন বাঁচবে। বাতি নিভেই দেন। মদিনা কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লো। সারা রাত জেগে রইল রূপা, তার এক ফোঁটা ঘুম এলো না। হারুনের কাছে চিঠি নিয়ে কে একজন এসেছে, তীব্র মুখে দাঁড়িয়ে আছে। হারুন খবরের কাগজে পড়ছিল। ওই সময় তার মেজাজ এমনিতেই খারাপ থাকে, আজ অতিরিক্ত খারাপ কারণে। প্রথম পৃষ্ঠার খবর, আঘাত ট্রাক ছিনতে নিল ছোট মিলাকে। মিলার বয়স 4, সে নার্সারিতে পড়ে। সে তার লবণ মাখানো দুটো আমরার স্টিক হাতে নিয়ে মার দিকে ছুটে আসছিল। হঠাৎ ট্রাকের নিচে পড়ে গেল। ট্রাকে আটকে গেল ট্রাকের চাকায়। এই অবস্থায় ট্রাক ছুটে চলে গেল। ছোট মিলার একটা ছবি ছাপা হয়েছে, কাঁধে স্কুল ব্যাগ, মাথায় চুল পনিটেল করে বাঁধা। মিলাকে দেখাচ্ছে ছোটবেলার রূপার মতো। কাগজ দূরে ছুঁড়ে ফেলে হারুন বললেন, কার চিঠি? পত্রবাহক ভয়ে ভয়ে বলল, নাম জানি না স্যার, আমাকে বলেছে আপনাকে দিতে, বাসায় চিনিয়ে দিয়েছেন। যে চিঠি লিখেছেন সে কোথায়? উনি কোথায় জানি না। উনি বলেছেন দেশের বাড়ি চলে যাবেন। দেশের বাড়ি কোথায়? জানি না স্যার। হারুন বললেন, তোমার ভাওতাবাজি আমি বুঝতে পারছি না। এমন মনে করার কোনো কারণ নেই। চাঁদা চেয়ে চিঠি লিখে তোমাকে দিয়ে পাঠাবে। তোমাকে আমি ছেড়ে দেব তা ভেবো না। যদি ভাবো তাহলে তুমি বোকার স্বর্গে বাস করছো। তোমাকে আমি পুলিশে দেব। জীবনে যাকে জেলের জ্ঞানী টেনে টেনে যাবে। জি না স্যার। রূপা বলল, কেন শুধু বেচারাকে বকছো বাবা? হাত থেকে চিঠি নিয়ে পড়ো, তারপরে তো বোঝা যাবে। হারুন বললেন, নাম গোত্রহীন কারো চিঠি তো আমি পড়ব না। এই চিঠি ডাকে আসেনি, কুরিয়ার সার্ভিসেও আসেনি, কাজেই চিঠিতে সমস্যা আছে। তাহলে তাকে বলে দাও চিঠি নিয়ে চলে যেতে। হারুন কঠিন গলায় বললেন, তোমার এই চিঠি আমি পড়ব না। যে চিঠি লিখেছেন তার নাম ঠিকানা নিয়ে এসো, তারপর দেখা যাবে। রূপা বলল, বাবা আমার সাজেশন হচ্ছে চিঠিটা পড়ো, হয়তো চিঠিতেই নাম ঠিকানা আছে। হারুন নিশ্চিন্তে অনিচ্ছায় চিঠিটি হাতে নিলেন এবং চিঠিতে লেখা, শ্রদ্ধা ভজনেশ্বর রূপার বাবা, আমি দুটো কারণে অন্তত লজ্জিত। প্রথম কারণ, আপনার নাম জানা হয়নি, যে কারণে বাধ্য হয়ে রূপার
বাবা লিখেছি। দ্বিতীয় কারণ, ওই দিন আপনার কাছ থেকে যে বিদায় নেওয়া হয়নি। আশা করি বুঝতে পারছেন আমি রাশেদ। ওই রাতে আপনাদের গাড়ি নিয়ে প্রথম কলাবাগানে গেলাম। সেখান থেকে গেলাম এক কাপ চায়ের দোকানে। সে বসে এই চিঠি লিখেছি। চিঠি লেখা শেষ হলে শামসুলের হাত দিয়ে রমনা হওয়া কমলাপুর রেল স্টেশনের দিকে যাব। নেত্রকোনা রেল স্টেশনের নাম 18 বাড়ি। রেল স্টেশন থেকে মাইল 10 দূরে আমাদের বাড়ি। বাড়ির নাম উকিল বাড়ি। উকিল বাড়ির নাম কেন হয়েছে আমি জানি না। আমাদের গোষ্ঠীতে কোনো উকিল নেই। একজন পীর ছিলেন আমার দাদার বাবা, যা বলতে পারবে না। বাড়ির নাম ছিল পীর বাড়ি হলেও যুক্তিযুক্ত হতো। পীরের সঙ্গে আলামনের কারণে আপনি এই পীর ফকির খুঁজে বেড়ান। যে জন্য এই চিঠি লেখা সেটা ব্যাখ্যা করি। চায়ের দোকানের মালিক মনসুরের ছেলের নাম কেন্টু। সে অপূর্ব গানের গলা নিয়ে পৃথিবীতে এসেছেন। আমি গান বুঝি না। অত ঘুম অত জাগরণে তার গান শুনে মনে হচ্ছে প্রকৃতি তার ভরে সুর দান করেছেন। আপনার নিশ্চয় অনেক জানাশোনা। আপনি যদি কোনোভাবে এই ছেলেটা সাহায্য করতে পারেন। প্রকৃতিক প্রতিভা কখনো পথচার থাকে না। তবে পাথর সরাতে বাইরে কিছু সাহায্য লাগে। অতি অল্প সময়ে আপনার যতটুকু পরিচয় পেয়েছি তাতে মনে হচ্ছে আপনি এই কাজের আগ্রহ এবং আনন্দ নিয়ে করবেন। ইতি রাশেদ রহমান। রূপা বলল, চিঠিতে কি লেখা আছে বাবা? কত টাকা চাঁদা চেয়েছে নাকি পাত্রী চেয়ে যে বিজ্ঞাপন দিয়েছে তার উত্তর কেউ লিখেছে? হারুন বললেন, পড়ে দেখ। যে চিঠি নিয়ে এসেছে সে এখনো পড়িয়ে হারুন বললেন, তোমার ছেলেকে নিয়ে আসো। আধা ঘন্টা পরে এলে স্টেশন মিস করবে। রূপা চিঠি শেষ করে হাসলো। হারুন বললেন, এমন বিশ্রী ভাবে হাসছিল কেন? মনে হচ্ছে পেতনি হাসছে। চিঠি পড়ে তুমি কি পরিমাণ আনন্দ পেয়েছো এটা বুঝতে পেরে হাসছি। তোমার পরবর্তীতে কাজকর্ম কি হবে সেটা বুঝতে পেরে মজা লাগছে। আমার পরবর্তী কর্মকাণ্ড কি? মাইক্রোবাস দুটি টাকা নষ্ট হয়ে গেছে। 2 টাকা দুটি প্রথম। তারপর সুলতান চাচাকে নিয়ে রওনা হব। 18 বাড়ি যাব। ওখান থেকে উকিল বাড়ি অনুসন্ধান অভিযান। অর্ধেক ঠিক আছে, বাড়ির অর্ধেক হয়নি। কোন অর্ধেক ঠিক হয়নি? আমি রাশেদকে খুঁজে বের করব এটা ঠিক। তবে গাদা সুলতানের সঙ্গে নেব না। সুলতান নামের কাউকে এখন আমি চিনি না। চাচাকে নিতে না চাইলে নেবে না, কিন্তু ওনাকে গাদা সুলতান বলবে না। যাদের আপনি পছন্দ করে তাকে সম্পর্কে খারাপ কিছু শুনলে আমার ভালো লাগে না। আচ্ছা, আর বলবো না। ওকে।
রূপা বলল আমি টেলিফোন রূপা বলল আমি টেলিফোনে লাইন করে দিচ্ছি, তুমি সুলতান চাচার সঙ্গে কথা বলো। কোন বিষয়ে কথা বলবো? কিন্তু কিন্তু ছেলেটি কিন্তু গান শোনার জন্য আসতে বলো। তুমি তো গানের কিছুই বোঝো না। উনি গানের মজাদার মানুষ। তুমি তো গানের কিছু বোঝো না। তার দিকে সুলতান চাচাকে ফোন দাও, তিনি গান বুঝবে এবং তার সাথে অনেক লোকের পরিচয় আছে। তোর কথা সামান্য হলেও যুক্তি আছে, দে, লাইন করে দে। রূপার বাবার হাতে টেলিফোন দিয়ে দিয়ে উঠে গেল। মঙ্গল গ্রহে জ্যোৎস্নার ছবিটা আজ আঁকবে। ছবি শেষ না হওয়া পর্যন্ত উঠবে না। রং দেওয়ার পর পরই হেডার ড্রপ দিয়ে শুকাবে। বৃষ্টি বদলার দিনে আপনা আপনি কাগজ শুকানোর অনেক সময় লাগে। হারুন বললেন, সুলতান কেমন আছোস? ভালো। এক একবার ভালো বলেছ কেন?
তোমার তো দুইবার ভালো বলার কথা, তুমি বলবে ভালো ভালো। সুলতান বললেন ভালো ভালো। হারুন বললেন বাসায় চলে আসো, কাজ আছে। কখন আসবো? কখন আসবো? আধা ঘন্টার মধ্যে আসবে। 1 মিনিট দেরি হলে ট্রেন মিস করবে। কাপড় চোপড় নিয়ে এসো, ঢাকার বাইরে যেতে হতে পারে। সুলতান বললেন পাত্রী চেয়ে যে বিজ্ঞাপন দিয়েছেন তার জবাব এসেছে। জবাব এসেছে গোটা চিঠি পেয়েছি, এখন খুলে দেখিনি। বাড়িতে চলে আসো, দেখবো। আচ্ছা আচ্ছা, অবশ্যই দেখবো, অবশ্যই দেখবো। রূপা মঙ্গল গ্রহে জ্যোৎস্নার ছবি আঁকবে। এই ছবি আঁকা কোনো বন্ধন নেই। মাটির রং লাল করা যাবে, নীল করা যাবে। জ্যোৎস্না খেলাও বন্ধন মুক্ত। রূপা যা ইচ্ছা করতে পারে। মদিনার সামনে বসা, ছবি আঁকা দেখছে। তার চোখে আগ্রহ নেই, অনাগ্রহও নেই। এক ধরনের লিপিকতায় সচরাচর দেখা যায়। মানুষের পক্ষে লিপিবদ্ধ হওয়া কঠিন ব্যাপার। রূপা বলল, তোমার কি শরীর খারাপ? মদিনা না সূচক মাথা নাড়ল। আমি তোমার বাবাকে একটা চিঠি লিখব। তোমাকে ঠিকানা দিও। তো আমার তো এভরিওয়ান, আজকের মতো আমরা এখানেই শেষ করব। আবার কতদিন আমরা অন্য একটা পর্ব নিয়ে আলোচনা করব। তো যেহেতু আজকে অনেক টাইম হয়ে গেছে, তো আজকের মতো বিদায়। আবার দেখা হবে পর্ব 25 নিয়ে।